আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা গতকালকে আলোচনা করছিলাম হচ্ছে অনধিকার প্রবেশ সম্পর্কিত অপরাধ। 400 দণ্ডবিধি আইনের 441 থেকে 452 ধারা পর্যন্ত। এর মধ্যে 441 থেকে 446 পর্যন্ত হচ্ছে কি সংজ্ঞা, আর 447 হতে শুরু হয়েছে শাস্তি। তাহলে দণ্ডবিধি আইনের 441 দ্বারা হচ্ছে অনধিকার প্রবেশ করার সংজ্ঞা। যখন কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির দখলীয় সম্পত্তিতে অনুমতি ব্যতীত অসৎ উদ্দেশ্যে অপরাধ সংগঠনের জন্য প্রবেশ করে, তখন তাকে অনধিকার প্রবেশ বলে গণ্য হবে। 441। যখন উক্ত কার্যটা কোনো ব্যক্তির গৃহে প্রবেশ করবে, তখন সেটা হবে কি অনধিকার গৃহে প্রবেশ। সংজ্ঞারে একই রাখবেন, শুধু যখন সে অপরাধ সংগঠনের জন্য কারো গৃহে প্রবেশ করবে, তখন সেটা হবে কি অনধিকার গৃহে প্রবেশ। এগুলো হচ্ছে শর্ট টেকনিক। যদিও আপনি বইয়ের ভাষায় অনেক কিছু লেখা আছে, আপনি অনেক কিছু লিখতে পারবেন, বলতে পারবেন, কিন্তু আপনার মূলত হচ্ছে কি আপনার উদ্দেশ্য হচ্ছে কর্তৃপক্ষকে বোঝানো। এই জন্যই যত শর্ট টেকনিকে আপনি বুঝাইতে পারবেন আপনার জন্য ততটাই প্লাস পয়েন্ট। তারপর হচ্ছে দণ্ডবিধি আইনের 443 দ্বারা সংগোপনে অনধিকার গৃহে প্রবেশের সংজ্ঞা। তারপর হচ্ছে দণ্ডবিধি আইনের 444 দ্বারা রাত্রিবেলা সংগোপনে অনধিকার গৃহে প্রবেশের সংজ্ঞা। 41 হচ্ছে শুধু অনধিকার প্রবেশ, অপরাধমূলক অনধিকার প্রবেশের সংজ্ঞা। 42 হচ্ছে অনধিকার গৃহে প্রবেশের সংজ্ঞা। 43 হচ্ছে সংগোপনে অনধিকার গৃহে প্রবেশের সংজ্ঞা। এটা হবে কি দিনের বেলা, 43টা হবে দিনের বেলা। আর 44 হচ্ছে রাত্রিবেলা সংগোপনে অনধিকার গৃহে প্রবেশের সংজ্ঞা। 445 দ্বারা হচ্ছে অপথে গৃহে প্রবেশ। এখানে 5টা বিষয় আছে, সরি 6টা বিষয় আছে। এই 6টা বিষয় কার কার মনে আছে? আমি স্যার আমার নিজের মতো করে বলি স্যার। হ্যাঁ বলেন। মানে কোন যে মানে যে পথে প্রবেশ করবে সেই পথ সে নিজে তৈরি করা বা হচ্ছে গিয়া তার সহযোগী তৈরি করে দেওয়া, দেওয়াল টপকিয়ে বা মই দিয়ে, বা হচ্ছে যে পথে মালিকের সম্মতি নাই, মালিক উন্মুক্তি করে দেওয়া হয় নাই প্রবেশের জন্য। চতুর্থ হচ্ছে গৃহের তালা ভেঙে প্রবেশ করা। পঞ্চমত স্যার বল প্রয়োগ করা। ষষ্ঠ হচ্ছে কোনো বন্ধ পথ খুলে প্রবেশ করা। সুন্দর হয়েছে, ভালো ছিল। তারপরে হচ্ছে দণ্ডবিধি আইনে 446 দ্বারা রাত্রিকালে শীত কাটিয়া বা দরজা জানলা ভেঙ্গে গৃহে প্রবেশ। যেই ব্যক্তি সূর্যাস্তের পরে এবং সূর্য উদয়ের আগে শীত কাটিয়া দরজা জানলা ভাঙ্গিয়া গৃহে প্রবেশ করে, তাহলে সেই ব্যক্তি কি করছে? রাত্রিবেলা শীত কাটিয়া দরজা জানলা ভাঙ্গিয়ে গৃহে প্রবেশ করেছে বলে গণ্য হবে। এটাও কিন্তু সংজ্ঞা। 447 দ্বারা অপরাধজনক অনধিকার প্রবেশের শাস্তি, যেটা হচ্ছে 441 দ্বারা শাস্তি 447 দ্বারা। আর 442 দ্বারা শাস্তি হচ্ছে 448 দ্বারা। গৃহে অনধিকার প্রবেশের শাস্তি 442 দ্বারা শাস্তি 448 দ্বারা। এখন গৃহে অনধিকার প্রবেশ যদি তার উদ্দেশ্য হয় মৃত্যুর দণ্ডে দণ্ডনীয় অপরাধ করার জন্য, তাহলে তার শাস্তি হবে 449 দ্বারায়। 42 দ্বারায় অনধিকার গৃহে প্রবেশ করছে কিন্তু তার উদ্দেশ্য হচ্ছে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ করা, সেক্ষেত্রে তার শাস্তি হবে 449 দ্বারা। আর এই অনধিকার গৃহে প্রবেশটা যদি হয় যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধ করার উদ্দেশ্যে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 450 দ্বারা। আর দণ্ডবিধি আইনে 451 দ্বারা হচ্ছে কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার উদ্দেশ্যে যদি কোনো গৃহে অনধিকার প্রবেশ করে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 451 দ্বারা। আর এই অনধিকার গৃহে প্রবেশ যদি হয় আঘাত, আক্রমণ বা অন্যায় নিয়ন্ত্রণ আরোপের জন্য, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 452 দ্বারা। এই ছিল আমাদের গতকালকের আলোচনা। তাহলে আমরা শাস্তি পাইলাম কত? 447 থেকে
447 হইলো 441 ধারার শাস্তি। 448 ধারার শাস্তি, 442 ধারার শাস্তি হলো 448 ধারা। আর 48-এর। 49 হইলো যদি তার উদ্দেশ্য হয় মৃত্যুদণ্ডের দণ্ডনীয় অপরাধ, সেক্ষেত্রে তার শাস্তি 49। আর 450 হইলো কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার জন্য শাস্তি, যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধ করার জন্য শাস্তি 450। 51 হইলো কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার জন্য যদি হয় সেক্ষেত্রে তার শাস্তি। আর 52 আঘাত, আক্রমণ বা অন্যায় নিয়ন্ত্রণ আরোপের জন্য যদি হয় সেক্ষেত্রে তার শাস্তি হবে 452। এই ছিল হচ্ছে 442 ধারার শাস্তি। তাহলে এখন 443 ধারার শাস্তি কি? 443 ধারার শাস্তি হলো 453 ধারা, যে যখন সে কি করে সংগোপনে গৃহে অনধিকার প্রবেশ করে বা শীত কাটিয়ে প্রবেশ করে, সংগোপনে গৃহে প্রবেশ করে, অনধিকার প্রবেশ করে বা শীত কাটিয়ে প্রবেশ করে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 453 ধারা। এটা কত ধারার শাস্তি? 443 ধারার শাস্তি, 453 ধারা। এখন মাঝখান থেকে বাদ দিয়ে দিবেন কোনগুলা? এই যে আমরা 49 পড়ছিলাম মৃত্যুদণ্ডে, তারপরে 50 পড়ছিলাম যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয়, এই দুইটা বিষয় বাদ দিয়ে দিবেন। তাইলে আমরা 454 এখন কি পড়বো? কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার উদ্দেশ্যে যদি সংগোপনে কোনো গৃহে অনধিকার প্রবেশ করে বা শীত কাটিয়া গৃহে প্রবেশ করে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 454 ধারা। তাইলে 442-এর যে দুইটা কোটেশন আছে, 49-50-এ মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড, এই দুইটা বিষয় কি করতে হবে? সংগোপনের ক্ষেত্রে বাদ দিয়ে দিতে হবে, তাহলে আমাদের জন্য একবারে সহজ হবে বিষয়টা। তাহলে 53 হইলো 43 ধারার শাস্তি, 443 ধারার শাস্তি 453 ধারা। 454 ধারা হইলো কি? 443 ধারায় সংগোপনে অনধিকার গৃহে প্রবেশ করছে, তার উদ্দেশ্য ছিল কি? কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার জন্য, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 454 ধারা। তারপর হচ্ছে 455 ধারা, যে সে কি করছে? সংগোপনে অনধিকার গৃহে প্রবেশ করছে আঘাত, আক্রমণ করার উদ্দেশ্যে বা অন্যায় নিয়ন্ত্রণ আরোপ বা অন্যায়ভাবে আটকের প্রস্তুতির জন্য সে কি করছে? অনধিকার গৃহে প্রবেশ করছে বা শীত কাটিয়ে গৃহে প্রবেশ করছে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 455 ধারা। অবশ্যই অবশ্যই এটা কিন্তু হইতে হবে দিনের বেলা, মাথায় রাখবেন। সংগোপনে অনধিকার গৃহে প্রবেশটা হবে কি? দিনের বেলা। আর যখন এটা হবে কি? রাত্রিবেলা। এখন আমরা এই যে রাত্রিবেলার ঢুকবো, তাহলে যখন সে রাতের বেলা সংগোপনে অনধিকার গৃহে প্রবেশ করবে 444 ধারায়, তার শাস্তি হবে 456 ধারা। কথা বোঝা গেল? যখন সে রাত্রিবেলা অনধিকার গৃহে প্রবেশ করবে সংগোপনে, তখন তার শাস্তি হবে 456 ধারা। 456 ধারা কত ধারার শাস্তি? 444 ধারা শাস্তি। 444 ধারার শাস্তি। এখন সে রাত্রিবেলা সংগোপনে অনধিকার গৃহে প্রবেশ করছে কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার জন্য, তাহলে তার শাস্তি হবে কত ধারা? তাহলে তার শাস্তি হবে স্যার হচ্ছে গিয়া উম 51 457 ধারা, ধারা। 57 ধারা। 457 ধারা। আর যদি সে কি করে? আঘাত, আক্রমণ, অন্যায় নিয়ন্ত্রণ আরোপ বা অন্যায়ভাবে আটকের প্রস্তুতির জন্য সংগোপনে অনধিকার গৃহে প্রবেশ করে বা শীত কাটিয়ে প্রবেশ করে, তাহলে তার শাস্তি কত হবে? তাহলে স্যার যে 58 ধারা। আচ্ছা আচ্ছা। 458 ধারা। ঠিক আছে, আমি আগে ওই যে 63 62 পর্যন্ত শেষ করি, তারপরে আপনাদের দিয়ে এটা আমি বলাবো কি কোনটার সাথে কোনটা মিলাবেন। ঠিক আছে, আমি 62 পর্যন্ত আগে শেষ করি, তারপরে আপনাদের এটা বলবো। একটু মিউট হন প্লিজ। তারপরে 444 ধারা শাস্তি হইল কি? 456, 457, 458 ধারা। এখন সংগোপনে অনধিকার প্রবেশকালে বা শীত কাটিয়ে গৃহে প্রবেশকালে মারাত্মকভাবে আহত করে, তাহলে সংগোপনে অনধিকার প্রবেশকালে বা শীত কাটিয়ে প্রবেশকালে, তাহলে সংগোপনে অনধিকার প্রবেশ পাইলাম কততে আমরা? 443 নাকি? আর 443। আর শীত কাটিয়ে গৃহে প্রবেশ পাইলাম কততে? 446 নাকি? জি স্যার 446।
শীত কাটিয়ে গৃহে প্রবেশ করলো, এইটা যদি হয় দিনের বেলা, তাহলে তার শাস্তি হবে সংগোপনে অনধিকার প্রবেশকালে বা শীত কাটিয়ে গৃহে প্রবেশকালে যদি কোনো ব্যক্তিকে মারাত্মকভাবে আহত করে বা মৃত্যু ঘটায় বা মারাত্মক আঘাতের চেষ্টা করে, আহত করে, মৃত্যু বা মারাত্মক আঘাতের চেষ্টা করে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 459 দ্বারা। বুঝেন কোন জায়গাটা কোনটা মিলাইতেছে? কিন্তু সে কি করছে, 443 দ্বারায় সংগোপনে অনধিকার প্রবেশকালে বা 446 দ্বারার শীত কাটিয়া প্রবেশকালে, কখন? দিনের বেলা, যদি কোনো ব্যক্তিকে মারাত্মকভাবে আঘাত করে, আহত করে বা মৃত্যুর জন্য চেষ্টা করে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 459 দ্বারা। আর যদি 444 দ্বারায় রাতের বেলা সংগোপনে অনধিকার গৃহে প্রবেশকালে বা শীত কাটিয়ে গৃহে প্রবেশের সময় সম্মিলিতভাবে, মাথায় রাখবেন, সম্মিলিতভাবে, অর্থাৎ 5 জন ব্যক্তির যে কোনো একজন, এখন 5 জন ব্যক্তি কি করতে গেছে? চুরি করতে গেছে বা অনধিকার গৃহে প্রবেশ করতে গেছে, সেই ক্ষেত্রে যখন কোনো ব্যক্তি, তাদের 5 জন থেকে যে কোনো একজন কি করছে, একজন ব্যক্তিকে মৃত্যু বা মারাত্মক আঘাত ঘটাইলে, তাহলে তাদের শাস্তি হবে কি 460 দ্বারা। বোঝা গেল? তাহলে স্যার 443-এর সংগোপনের শাস্তি হবে হচ্ছে গিয়ে 459, আর 444-এর শাস্তি হবে গিয়ে রাত্রিবেলা সংগোপনে প্রবেশের শাস্তি হবে 460 দ্বারা। না, এখানে দুইটা কথা আছে, 444 এবং 446। যদি কার্যটা কি করে, রাতের বেলা করে, কথা বুঝছেন? 444 এবং 446-এর কি, সংগোপনে অনধিকার গৃহে প্রবেশ বা শীত কাটিয়া যদি রাত্রের বেলা প্রবেশ করে এবং এই সময় যদি ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তিকে আঘাত মৃত্যু চেষ্টা করে, তাহলে সেই প্রত্যেকেই কি হবে, প্রত্যেকেই সমানভাবে দোষী হবে। কথা বোঝা গেল? জি স্যার, বুঝছি। কি বুঝছেন পরের প্রশ্নতে বুঝবো মানে। তারপরে হচ্ছে 461 দ্বারা অসাধুভাবে সম্পত্তির আধার ভাঙ্গিয়া উন্মুক্ত করা। অসাধুভাবে সম্পত্তির আধার ভাঙ্গিয়া উন্মুক্ত করা, অর্থাৎ কোনো দোকান কৌটা যদি কি তালাবদ্ধ অবস্থায় থাকে, সেই ক্ষেত্রে যদি কেউ এটা ব্যাংকে যদি প্রবেশ করে বা অনিষ্ট সাধন করে, তাহলে তার শাস্তি হবে 461 দ্বারা। আর সেই কাজটা কি করছে, চাকর কেরানি কর্তৃক যদি হইয়া থাকে, তাহলে তার শাস্তি হবে 462 দ্বারা। বোঝা গেল? সেন্টু মিয়া? জি স্যার। যদি আপনি আপনার ম্যানেজার হইয়া আপনি যদি দোকান ঘর থেকে চুরি করেন বা ভাঙ্গেন, তাহলে আপনার শাস্তি কত দ্বারা হবে? 461। 462। 462 দ্বারা। আপনি কি, আপনি দোকানের কর্মচারী, সেই জায়গায় আপনি কি করছেন, আপনি একটা ডুপ্লিকেট চাবি বানাইয়া সেই চাবি দিয়ে দোকানের তালা খুলে আপনি দোকানের ভিতরে সম্পত্তি নিয়ে গেছেন, সেক্ষেত্রে আপনার শাস্তি হবে 462 দ্বারা। ঠিক আছে? তাহলে জি স্যার। একটু মিউট হন, সেন্টুমি একটু মিউট হন, আপনার এখানে একটু শব্দ বেশি করতেছে। আচ্ছা, এখন আমাদের এই যে অনধিকার প্রবেশ সম্পর্কিত চ্যাপ্টার এখানে শেষ। এখন আপনারা কে বলবেন 441 থেকে 462 পর্যন্ত কোনটার সাথে কোনটা দ্বারা শাস্তির দ্বারা, একটু বলবেন? বলেন, আপনারা যে বলবেন বলেন। স্যার আপনি আরেকবার ক্লিয়ার করে দেন স্যার, লাস্ট এগুলো এভাবে বুঝে জানি স্যার।
তাহলে একটু ভালো আচ্ছা, হইতো স্যার। হ্যাঁ আমি আবার সিরিয়াল বাই বলে দেই। জি স্যার, থ্যাংক ইউ স্যার। 441 দ্বারা অনধিকার প্রবেশ, তার শাস্তি 447 দ্বারা। 442 দ্বারা অনধিকার গৃহে প্রবেশ, তার শাস্তি 448 দ্বারা। এখন 442 দ্বারার সে অনধিকার গৃহে প্রবেশ করছে, তার উদ্দেশ্য ছিল মৃত্যুদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ করার, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 449 দ্বারায়। সে 442 দ্বারায় অনধিকার গৃহে প্রবেশ করছে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ করার, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 450 দ্বারা। 442 দ্বারায় অনধিকার গৃহে প্রবেশ করছে কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার জন্য, সেই ক্ষেত্রে তার শাস্তি 451 দ্বারা। সে 442 দ্বারায় অনধিকার গৃহে প্রবেশ করেছে কোনো ব্যক্তিকে আঘাত, আক্রমণ, অবৈধভাবে আটক বা অবরোধ করার উদ্দেশ্যে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 452 দ্বারা। 443 দ্বারা সে সংগোপনে অনধিকার গৃহে প্রবেশের সংজ্ঞা। এখন এই যে সে অনধিকার গৃহে প্রবেশ করলো, তার শাস্তি হবে 453 দ্বারা। 443 দ্বারা সে সংগোপনে অনধিকার গৃহে প্রবেশ করছে, তার উদ্দেশ্য ছিল কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 454 দ্বারা। 443 দ্বারা সংগোপনে অনধিকার গৃহে প্রবেশ করেছে সে কোনো ব্যক্তিকে আঘাত, আক্রমণ, অবৈধ অবরোধ, অবৈধ আটক ইত্যাদি করার উদ্দেশ্যে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 455 দ্বারা। এখন সে 444 দ্বারায় সংগোপনে অনধিকার গৃহে প্রবেশ করছে, কখন? রাত্রের বেলা। 444 দ্বারায় সংগোপনে রাত্রিবেলা অনধিকার গৃহে প্রবেশ করছে বা শীত কাটিয়ে গৃহে প্রবেশ করছে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 456 দ্বারা। সে রাত্রিবেলা সংগোপনে অনধিকার গৃহে প্রবেশ করছে, শীত কাটিয়ে গৃহে প্রবেশ করছে, তার উদ্দেশ্য ছিল কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করা, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 457 দ্বারা। তারপরে হচ্ছে সে যখন কারাদণ্ডে দণ্ডনীয় বা আঘাত, আক্রমণ করার উদ্দেশ্যে রাত্রিবেলা সংগোপনে অনধিকার গৃহে প্রবেশ বা শীত কাটিয়ে গৃহে প্রবেশ করছে, সেক্ষেত্রে তার শাস্তি হবে 458 দ্বারা। এই হলো সিস্টেম। এখন এখানে দুইটা সিস্টেম আছে। এখন সে কি করছে? 343 সংগোপনে অনধিকার গৃহে প্রবেশ করছে দিনের বেলা, এবং শীত কাটিয়া প্রবেশ করছে 46 দিনের বেলা, তাহলে তার শাস্তি হবে 459 দ্বারা। সেটা হচ্ছে কি? দিনের বেলা সংগোপনে অনধিকার গৃহে প্রবেশ বা শীত কাটিয়ে গৃহে প্রবেশ, সে সেটা কি করছে? মারাত্মক ভাবে আঘাত করছে অথবা আঘাতের উদ্যোগ নিছে, মৃত্যুর চেষ্টা করছে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 459 দ্বারা। আর এই যখন সে সংগোপনে অনধিকার গৃহে প্রবেশটা করছে রাত্রিবেলা, শীত কাটিয়ে গৃহে প্রবেশকালে, মনে করেন যে তারা 5 জন বা 3 জন লোক গেছে, এখন যে কোনো একজন লোক যদি একজন ব্যক্তিকে গুরুতর আঘাত করে, মৃত্যু ঘটায়, আঘাতের চেষ্টা করে, তাহলে তারা প্রত্যেকেই সমানভাবে দোষী 460 দ্বারা। এখন এটার সাথে গিয়ে আপনি 34 দ্বারা দিবেন? উত্তর দেন। 460-এর সাথে মনে করেন যে 4 জন লোক একটা জায়গায় গেছে, গিয়ে চুরি করতে গিয়ে একজন ব্যক্তিকে আঘাত করছে, এখন তাদের শাস্তি দেওয়ার জন্য আপনি কি 34 দ্বারা এখানে ব্যবহার করবেন, নাকি শুধু 460 দ্বারাই দিবেন? 444 দেওয়া যায়। 444 সংজ্ঞা দেওয়া যায়। যেহেতু স্পেসিফিকলি 460 ধারার মধ্যে কি বলা আছে, তারা প্রত্যেকেই সমানভাবে দোষী, অতএব এখানে আপনার 34 দ্বারা দেওয়ার কোনো প্রয়োজন নাই। বোঝা গেল? এটা কি তাহলে স্যার 460-এর কি ওই যে 446-এর প্রাসঙ্গিকতা মোতাবেক হবে স্যার? 444-এর 44-এর 444 444-এর হচ্ছে সংগোপনে রাত্রিবেলা অনধিকার গৃহে প্রবেশ বা শীত কাটিয়ে গৃহে প্রবেশ। সেটা কি? রাত্রের বেলা। রাত্রের বেলা যখন হবে এবং তারা কি করবে? আঘাত করবে, মৃত্যু ঘটাবে। মনে করেন যে একজন লোকের মৃত্যু ঘটাইছে রাত্রিবেলা অনধিকার প্রবেশ করতে গিয়ে, ওইটা কিন্তু আবার 302-এ নিয়ে যাবেন না, ওইটা কিন্তু 460-এই যাবে।
কথা বুঝছেন? এটা কিন্তু মাথায় রাখবেন। যদি অনধিকার গৃহে প্রবেশ করতে গিয়ে কোনো ব্যক্তিকে মৃত্যুও ঘটায়, সেই ক্ষেত্রে এটা কিন্তু 460 যাবে। এটার আবার 302 অথবা 304 নিয়ে যাবেন না, এটা কিন্তু 460 এটা কিন্তু দিবেন। আর যদি এটা দিনের বেলা কোনো ব্যক্তিকে মৃত্যু, আঘাত, আহতর চেষ্টা করে, সেই ক্ষেত্রে 459 দিবেন। এটা কি একক ব্যক্তির ক্ষেত্রে, অর্থাৎ একজনের ক্ষেত্রে। বুঝা গেছে? কি কেউ কথা বলে না কেন? একজন কি অপরাধী? কে বলবেন? বলেন, একজন বলেন। স্যার একজন কি অপরাধী নাকি? কোনটার একজন অপরাধী? এই যে যেটা বললেন যে একজনে করবে। দিনের বেলা না রাতের মৃত্যু বেলা? বা মারাত্মক জখম। দিনের দিনের বেলা। বেলা না রাতের বেলা? দিনের বেলা। দিনের বেলা যে করবে শুধু সেই অপরাধী। আর যদি রাতের বেলা একজনে করে, তাহলে এর সাথে যারা আছে সবাই অপরাধী। ঠিক আছে স্যার। দিনের বেলা করলে 59, রাতের বেলা করলে 60। দিনের বেলা যে করবে সেই দোষী, আর রাতের বেলা একজনে করলে সবাই দোষী, সমানভাবে দোষী, সমান দণ্ড, সমান জরিমানা, 460। 461 হচ্ছে বদ্ধ পাত্র, দোকানঘর, সম্পত্তি রাখার স্থান, বাক্স ভাঙ্গিয়ে যদি কেউ উন্মুক্ত করে, এটার ভিতরে সম্পত্তি পাক বা না পাক, তার শাস্তি 461। আর যদি এই কাজটা কি করে ভারপ্রাপ্ত ব্যক্তি, ম্যানেজার, কর্মচারী কর্তৃক করে, তাহলে তার শাস্তি 462। এখন কার কি প্রশ্ন আছে বলেন? যে 461 আমরা যে যে চুরি যে শর্তগুলো পড়ি, যে 461 যে বদ্ধপাত্র ভেঙে চুরি, এটাই তো। বুঝলাম না। চুরি, দস্যুতা, ডাকাতির 5টি করে শর্ত লিখতে বলে না অনেক সময় পরীক্ষার মধ্যে আসে? তো ওই যে 461 ওই যে চুরির একটা শর্ত আর কি। হুম, ওই যে, হ্যাঁ, ওই যে ওইটাই আর কি দিয়ে দিবেন। অসাধুভাবে, অস্থাবর সম্পত্তি, তারপরে হয়েছে বদ্ধপাত্র, ক্ষতি সাধনের উদ্দেশ্য, এগুলা যদি করে কি করে ভাঙ্গে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 461 দ্বারা। বদ্ধপাত্র হইতে হবে, তারপরে সম্পত্তি রাখার স্থান হইতে হবে, অসৎ উদ্দেশ্য থাকতে হবে, অসাধুভাবে ভাঙতে হবে, যদি এটা ভাঙ্গে উন্মুক্ত করে, সেই ক্ষেত্রে তার 461 দ্বারা তার শাস্তি। স্যার 461 তো চুরি না। এটা কি? 461 হচ্ছে বদ্ধপাত্র ওপেন করা, উন্মুক্ত করা। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে নেওয়ার জন্য, তাহলে চুরি করার জন্য। হুম, তো যদি আপনাকে বলে যে আপনি কি করলেন, সাপোজ মনে করেন যে আপনার একটা ঘরের ব্যাংক আছে, ব্যাংক, সাপোজ এই যে আপনার একটা ঘরের ব্যাংক আছে, এই ব্যাংকের বাক্সটা আমি ভাঙলাম, ঠিক আছে, তালাটা ভাঙলাম, ব্যাংকে এটার ভিতরে টাকা পাই বা না পাইলাম, তাহলে আপনি আমার কত দ্বারা এটা শাস্তি দিবেন? স্যার যদি আমি টাকা নেই তাহলে তো আমার চুরির দ্বারা শাস্তি হবে। আর যদি হ্যাঁ, আমি না নেই তাহলে এই 461 হবে। তাহলে কত হবে? এই 461 হবে। নিলে কোনটা হবে আর না নিলে কত হবে? নিলে হবে চুরি হবে, নিলে চুরির দ্বারা হবে, আর না নিলে হবে 461। সবাই একটু মনোযোগ দেন, সবাই একটু মনোযোগ দেন। যে আনমিউটে আছেন আপনি মিউট হন, সবাই একটু মনোযোগ দেন। সেন্টু মিয়া মিউট হন, সেন্টু মিয়া মিউট হন, আমার কথাটা একটু শুনেন।
সবাই মনোযোগ দেন। যেমন আমার দোকান ঘর আছে, মানে ঠিক আছে? কতটুকু ভালোবাসে আর কতটুকু ভালোবাসে। আমার দোকান ঘর আছে, আমার দোকান ঘরের ভিতরে ক্যাশ বাক্স আছে, এই ক্যাশ বক্সের ভিতরে আমার টাকা রাখা আছে। তাহলে আমার দোকান ঘর যখন আমি রেখে গেলাম, আপনি কি করলেন? আমার দোকান ঘরে তালা ভাঙলেন, তালা ভেঙে ভিতরে প্রবেশ করলেন, ভিতরে প্রবেশ করে আমার ক্যাশ বাক্স ভাঙলেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে আপনি আমার অনিষ্ট করা, আমার এখান থেকে সম্পত্তি নেওয়া, আমার অনিষ্ট করা, আমার সম্পত্তি নেওয়া। এখন আপনি যে এই আমার দোকানঘর ভাঙছেন, আপনি আমার ক্যাশ বাক্স ভাঙছেন, এই যে শুধু এটা ভাঙছেন, এই জন্যই আপনার শাস্তি কি? 461 ধারা। কথা বোঝা গেছে? আপনি আমার দোকান ঘরের তালা ভাঙছেন, আমার ক্যাশ বাক্সের তালা ভাঙছেন, অথবা আমার মনে করেন যে এই গুদাম ঘরের কি বলে স্টিল আলমিরার তালা ভাঙছেন। এই যে আপনি শুধু যে আমার এটা তালা ভাঙছেন, এই জন্য আপনার শাস্তি হলো 461 ধারা। আর যদি আপনি এটা কি বাইরে কি জল হইতেছে, আর যদি আপনি কি করেন, এই টাকাটা ভেঙ্গে যখন চুরি করবেন, তখন আপনাকে দুইটাই দিতে হবে। অর্থাৎ ঘরের ভিতর থেকে যখন আপনি চুরি করবেন, তখন তার জন্য 380, আর যেহেতু আমার দোকান ঘরের এটা ভাঙছেন, তার জন্য 461। তখন আপনাকে দুইটা দ্বারাই নিতে হবে। বুঝা গেছে? কথা বলেন, একজন কথা বলেন। সঠিক সঠিক স্যার, এটা চুরি। ঠিক আছে, ঠিক আছে স্যার। বদ্ধপাত্র ব্যাংকের চুরি, দোকান চুরি, সেটা 461। হ্যাঁ, আর আর ভারপ্রাপ্ত ইয়ে, ভারপ্রাপ্ত ইয়ে অধিকার ভারপ্রাপ্ত ব্যতি হয়ে রেখে যখন আপনি ভাঙবেন, তখন সেটা হবে 462 টাকা। 62, 61 এখন চুরি যদি স্যার, সেন্টু ভাইয়ের একটু এখন আপনাকে যদি প্রশ্ন দেয়, সাপোজ বুঝেন আপনি রেদওয়ানুল করিম, আপনি কিন্তু কোনো দোকানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি না। আপনি কি করলেন? নুরুল ইসলামের দোকানের তালার একটা ডুপ্লিকেট চাবি বানাইলেন। চাবি বানাইয়া আপনি সেই চাবি দিয়ে তার দোকান ঘর খুললেন, তার ক্যাশ বাক্স খুললেন, খুলে আপনি এখান থেকে টাকা নিলেন। সেই ক্ষেত্রে আপনার দ্বারা শাস্তি হবে কত দ্বারা? রেদওয়ানুল করিমের শাস্তি হবে কত দ্বারা? কথাটা স্যার আরেকবার বলেন স্যার, বুঝি নাই। রেদওয়ানুল করিম নুরুল ইসলামের দোকানের কোনো ব্যক্তি না, সে একজন আউট ব্যক্তি। কিন্তু সে কি করলো? একটা নকল চাবি দিয়ে, তালা ভাঙ্গে নাই, নকল চাবি দিয়ে নুরুল ইসলামের দোকানের তালা খুলছে এবং তার ক্যাশ বাক্সের তালা খুলছে। সেই ক্ষেত্রে রেদওয়ানুল করিমের অপরাধ কি? স্যার তাহলে ওই যে এই প্রথমত যে 461 ধারাতে সে অপরাধটা করছে, দ্বিতীয়ত 380 ধারা সে চুরি করছে, যেহেতু টাকা সে তো তার নেয় নাই, কোনো টাকা নেয় তো না, নেয় যদি নাই। না নিয়ে থাকে তাহলে সে যে এটাতে ভাঙছে বা খুলছে, তাহলে শুধু 461। এখন এটা যদি না আপনাকে প্রশ্ন দেয়, সাপোজ আপনাকে প্রশ্ন দিল যে রেদওয়ানুল করিম একটি ডুপ্লিকেট চাবি দিয়ে নুরুল ইসলামের দোকানের তালা ভাঙ্গে, তালা খুলে, তালা খুলে এবং ক্যাশ বাক্স খুলে, সেই ক্ষেত্রে উক্ত আলোচনায় রেদওয়ানুল করিমের অপরাধ কি? এখন এটাকে আপনি কিভাবে বলবেন? প্রথমত সে অসাধুভাবে ওইখানে প্রবেশ করছে, প্রবেশ করার পরে সে তার উদ্দেশ্য ছিল যে সেখান থেকে যদি যা পাবে তা সে ছিনিয়ে নিয়ে চলে যাবে, কিন্তু ভাঙার পরে দেখছে যে কিছু পায় নাই। তো না পাওয়াতে সে ওইটাতে শান্ত ছিল, সে ফিডব্যাক চলে গেছে, চলে গেল, তার অপরাধটাও 461 দ্বারাই গণিত হবে, যেহেতু উদ্দেশ্যটা ছিল অসৎ।
এটা 461 দ্বারা ঠিকই আছে, কিন্তু বাসাটা হচ্ছে ভিন্ন। যে রেদওয়ানুল কারিম কিন্তু নুরুল ইসলামের দোকানের পরিচিত না বা কোনো কিছু না, বা নুরুল ইসলাম তাকে চাবিও দেয় নাই, সেক্ষেত্রে সে কি করছে, একটা ডুপ্লিকেট চাবি দিয়ে খুলছে, তাহলে তার উদ্দেশ্য ছিল অসৎ, এবং সে এই অসৎ উদ্দেশ্যে যেহেতু নকল চাবি দিয়ে তার দোকানের তালা খুলে এবং তার ক্যাশ বাক্স খুলে, সেই ক্ষেত্রে সে কি করছে, ভদ্রপাত্র বা আদার বাঙ্গার অপরাধে সে 461 দ্বারায় দায়ী হবে। যদি সে সম্পত্তিটা নিয়ে থাকে তাহলে তার শাস্তি হবে 380, আর যদি সে সম্পত্তি না পায় তাহলে তার শাস্তি হবে 511। তাহলে দাঁড়াইলো কয়টা? 4টা, 3টা। যখনই আপনাকে কোনো ডিসিশন না দিয়ে রেখে দিবে, ঠিক আছে, তখন আপনাকে 1টা 2টা 3টা সবগুলাই গাইতে হবে। সে উপস্থিত কি করছে, করলে কি হইতো, না করলে কি হইতো, আপনাকে 3টাই বলতে হবে তখন। আর যদি সরাসরি একটা অপরাধ করে, যেমন আপনাকে প্রশ্ন দিল যে নুরুল ইসলাম সংগোপনে গৃহে প্রবেশকালে সেন্টু মিয়াকে আঘাত করে, সংগোপনে গৃহে প্রবেশকালে সেন্টু মিয়াকে আঘাত করে, সেই ক্ষেত্রে নুরুল ইসলামের অপরাধ কি? তখন কি বলবেন? তখন 459 দ্বারা সে বৃত হবে। 443 46 সহকারে আইসা। হ্যাঁ, 459 ঠিক আছে। 459 দ্বারা যখন সে কি করছে, সংগোপনে অনধিকার গৃহে প্রবেশকালে কোনো ব্যক্তিকে আঘাত করে, মৃত্যু বা আঘাতের চেষ্টা করে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 459 দ্বারা। ঠিক আছে, এখন সেম প্রশ্নটাই এটা আপনাকে দিনের বললো, বেলা, এটা দিনের বেলা। যদি রাত্রিবেলা নুরুল ইসলাম সেন্টু মিয়াকে অনধিকার গৃহে প্রবেশকালে সেন্টু মিয়াকে আঘাত করে, সেই ক্ষেত্রে নুরুল ইসলামের অপরাধ কি? 460। এটাকে কিভাবে বলবেন, বলেন? মানে রাত্রিবেলা সংগোপনে প্রবেশ করে আমাকে আঘাত করছে, হুম তাহলে তার 444 অপরাধ কি? 444 দিয়ে 460। 444 দিয়ে শুরু হইব, 460 দিয়ে শেষ হইব। ওইটা বলেন, এই তো কিভাবে শুরু করবেন আর কিভাবে শেষ করবেন, ওইটা বলেন। আমরা তো জানি হচ্ছে 444-এ বলা হয়েছে গিয়া যে কোনো ব্যক্তি যদি ওই রাত্রিবেলা সংগোপনে প্রবেশ সংগোপন। করে এবং তার উদ্দেশ্য যদি হয় অসৎ, এবং সেটা হতে হবে সূর্যাস্তের পরে বা সূর্যোদয়ের আগে, এই মুহূর্তের মধ্যে সে কারো ঘরে অনধিকার বা অনুমতি ব্যতি রেখে প্রবেশ করে এবং উদ্দেশ্য অসৎ থাকে, তাহলে সে 444 দ্বারা অপরাধে দণ্ডিত হবেন। এমনকি প্রবেশের পরে যদি সে কাউকে আঘাত করেন, আর আঘাতের আঘাত করেন। পরিপ্রেক্ষিতে তার শাস্তি হবে 460 বা 460 দ্বারা সে দণ্ডিত হবে। এখানে একটা কথা আছে, যদি নুরুল ইসলাম একা ওই জায়গায় অবস্থান করে এবং সে সেন্টু মিয়াকে আঘাত করে, তাহলে শুধু নুরুল ইসলাম 460-এর দায়ে দণ্ডিত হবে। তবে যদি নুরুল ইসলামের সাথে একাধিক ব্যক্তি থাকে তাহলে তারা উভয়েই এই অপরাধে অভিযুক্ত হবে। এই কথাটা আপনাকে বলতে হবে। মানে মিলিতভাবে জড়িত সকল ব্যক্তি। হ্যাঁ, এখন নুরুল ইসলাম তো শুধু ভিতরে ঢুকতে গেছে, সে আঘাত করছে, তাহলে তার সাথে বাইরে যারা আছে সেটা কি এটার জন্য দায়ী হবে না? হবে, ওইটা 460 হবে। হ্যাঁ, ওইটা আপনাকে তখন বলে দিতে হবে যে নুরুল ইসলাম যদি একা হয় তাহলে সে একা 460-এর দায়ে দায়ী হবে, আর যদি তার সাথে আরো লোকজন থাকে তাহলে তারা প্রত্যেকেই সমানভাবে দোষী হবে 460 দ্বারা। মানে স্যার এটাও গাইতে হবে হ্যাঁ, সকলকে এটাও নিয়ে। বলে দিতে হবে। স্যার চাইলে তো এই বিষয়টাতে চাইলে তার একটু ডাকাতির আশপাশের মতো